আমার কথা মতো চললে সব ঠিক থাকবে, নয়তো উলটপালট হয়ে যাবে। এমন কিছু করব না তোমরা কিছু বলতে পারবে আর না কিছু করতে পারবে, শুধু চুপচাপ দেখা ছাড়া কিছুই করতে পারবে না। ভালো আছে, ভালো থাকতে দাও, খারাপ হতে বাধ্য করো না। এতদিন যেমন সব কিছু চলেছে তেমনভাবেই যেন সব কিছু চলে। আমি আর আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে, তাই আগে থেকেই সাবধান করছি। বোঝাও ইরহানকে। দেশে এসেছে, থাকুক, ছুটি শেষ হলে যেন আবার ফিরে যায়, নয়তো আফসোসের শেষ থাকবে না। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। যদি আবার মুখ খুলে, কেন উনি দেশে থাকলে আপনার কি সমস্যা? এটা তো আরও ভালো খবর, ঘরের ছেলে ঘরে থাকবে, আপনার এই দুই ছেলে বাড়িতে থাকবে, উনি কেন গিয়ে দূরে পড়ে থাকবে? যা জানো না তা নিয়ে কথা বলবে না। জানতাম না তো, এখন সব জানতে পারছি, খুব ভালো করে জানতে পারছি। নিজের ছেলেদের সময় 16 আনা, উনি নিজের পেটে ছেলে না বলে এক আনাও না, তাই না নকল শাশুড়ি আম্মা? ভুলে যেও না মেয়ে, আমি তোমার কি হই, সম্মান দিয়ে কথা বলবে। আর এটাও ভুলে যেও না, এবারের বউ হয়ে আসতে পেরেছ আমার বদলাতেই, তাই বুঝে শুনে কথা বলবে। আমি ইরহানের বউ করে না আনলে তো কোনো রিক্সাওয়ালার ঘরেও জায়গা হতো না। অল্প পানির মাছ এখন বেশি পানিতে পড়ে লাফালাফি করছ। আমি যা বলি চুপচাপ শুনবে, আমি যা বলি তাই করবে, নয়তো এবারের ভাত জুটবে না কপালে। ভুলে যেও না আমার পছন্দ করে আনা মেয়ে তুমি, সেটাই তো আমাকে পছন্দ করে নিজের ভালো করতে গিয়ে খারাপ করে ফেললেন। ভুল জায়গায় সঠিক মানুষটা পছন্দ করে এনেছেন। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে। তাসলিমা বানু জ্যোতিকে কিছু বলতে নিবে, তার আগে ইরহান এসে ওই জায়গায় উপস্থিত হয়। মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে তাসলিমা বানু ও জ্যোতির দিকে ব্রু কুঁচকে তাকায়। আমি 2 দিনের ভিতরে শহরে যাব, আমার পরিচিত লোক আছে সেখানে, সেও ব্যবসা করে, তার সাথে আলাপ আলোচনা করে যেটা করলে সুবিধা হবে সেটাই করব। তোমার অ্যাকাউন্টে গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো ব্যবসা করার পরিকল্পনা করে পাঠিয়েছি। কথাগুলো বলে ইরহান তাসলিমা বানুর মুখের দিকে তাকায়। তাসলিমা বানু থম ধরে দাঁড়িয়ে আছে। কি হলো মা? আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছি সেই টাকাগুলো নেই ইরহান। নেই মানে? 3 লাখ টাকা নাই হয়ে গেল কি করে? কি করেছো মা টাকা দিয়ে? আমার জানা মতে তো কোনো কিছু করনি। টাকাগুলো ইমন আর ঈশা নিয়েছিল। ওরা কেন আমার টাকা আমার অনুমতি ছাড়া নেবে? এত টাকা দিয়ে ওদের কী কাজ? কি করেছে টাকা দিয়ে? সারাদিন তো শুয়ে বসেই কাটে ওদের, আর আমি তো ওদের খরচের জন্য আলাদা টাকা দিতামই। এখান থেকে কেন আবার টাকা নিয়েছে? ইরহানের কথা শুনে ঈশান কিছু বলতে নিবে, তার আগে ইমন আটকে দেয়। ঈশান রাগে ফুঁসছে, এমনিতেই তার মাথা গরম, বেশ করেছে শুয়ে বসে খায়, এটা ইরহান বলবে কেন? ঈশান ইমনের দিকে ফুঁসতে ফুঁসতে তাকায়। ইমন আস্তে করে বলে, চুপ থাক ভাই, মাথা গরম করিস না, ঠান্ডা রাখ মাথা, মায়ের উপর ভরসা রাখ, যা বলার মাকেই বলতে দে। তুই এখন বলতে গেলে বা বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হবে। আমাদের মা যথেষ্ট বুদ্ধিমতী, আমাদের থেকে ভালো বুঝে কি করলে আমাদের ভালো হবে সেটাই উনি করবেন, ভরসা রাখ। ঈশান ইমনের কথা চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে মোটেও ইচ্ছে করছে না, ইচ্ছে করছে ইরহানকে গিয়ে কয়েক গা লাগিয়ে দিতে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে তার উত্তরের আশায়। তাসলিমা বানু বলে, ওই টাকাগুলো ইমন আর ঈশান একটা জায়গা কেনার জন্য বায়না দিয়েছিল, কিন্তু লোকটা নকল দলিল দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। আমার টাকা নিয়ে ওরা জায়গায় কিনতে গেল, সেখানে গিয়ে ধোঁকা খেয়ে টাকাও হারালো, অথচ আমি কিনা জানি না। একবার জানানোর প্রয়োজনও মনে করেনি তো তোমরা? বাহ বলে ইরহান হাততালি দেয়। এতগুলো টাকা ওরা নিয়েছে, ভালো কথা। সেটা যে ধোঁকা খেয়ে হারিয়েও এসেছে সেটা কি আমার জানার অধিকার ছিল না মা? তুই তো এই ব্যাপারে থাকিস না ইরহান, আর আমি অবাক হচ্ছি এটা ভেবে। তারপর তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? একদিনে এত উন্নতি হয়ে গেছে, এসব নিশ্চয়ই তোর বউয়ের জোরে করছিস। এর মধ্যে জুথিকে কেন টানছো মা? ও তো কিছু বলেনি। আর আমি কৈফিয়ত চাচ্ছি না, এটা আমার জানার অধিকার আছে। এত কষ্ট করে টাকা রোজগার করে যদি শুনি সেই টাকা অন্যরা নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা শুনে আমার ভালো লাগবে না। সে যাই হোক, এই টাকাগুলো তার ফেরত আসবে না। অ্যাকাউন্টে তো আরও অনেক টাকা আছে, ওখান থেকে নিয়ে কাজ শুরু করব। ওখান থেকেই দাও, চেকে সাইন করে দাও, কাল সকাল সকালে বের হব। এখান থেকে আসার সময় উঠে নিয়ে আসব। ইরহান মায়ের কথা শুন, এসব ব্যবসা বাদ, দেশে কাজ করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল।
দেখলি তো মানুষকে এভাবে ঠকায়, আর এসব করে যে সফল হবি তাও না, শুধু শুধু কোনো টাকাগুলো নষ্ট করবি। আমার অবাধ্য তুই ছিলি না কখনো ইরহান, তাহলে আজ কেন আমার কথা শুনছিস না? যা বলছে ঠান্ডা মাথায় ভাব। ইরহান তার মায়ের দিকে তাকায়, তারপর এসব কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে, চেক বইটা কোথায় আছে মা? তাসলিমা বানু রাগে চোখে ইরহানের দিকে তাকায়। নিশ্চয়ই তোমার রুমে, আমি খুঁজে নিয়ে আসছি। বিছানার পাশে রাখা টেবিলের ড্রয়ারে নিশ্চয়ই আছে, ওইখানেই তো কাগজপত্র রাখো বলে ইরহান তাসলিমা বানুর রুমে চলে যায়। এদিকে তাসলিমা বানু জোরে জোরে ইরহানকে ডাকছেন। ইরহান, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। এরপর আমি যা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। এতদিন যেটা না করেছি এখন আমি সেটাই করব। ঈশান আবার তার মায়ের সাথে রেগে রেগে বলেন, ওকে এত তেল মেরে কেন বোঝাচ্ছ? সে কি তোমার কথা শুনছে? দেখেছ কত বড় সাহস, আমাদের সাথে উঁচু গলায় কথা বলে। ইচ্ছে তো করছে কয়েকটা লাগিয়ে দেই, ইমন ভাইয়ের জন্য পারেনি। মা, তুমি এখনও চুপ করে থাকবে? কোনো ব্যবস্থা নেবে না? টাকা রোজগার করে সাপের 5 পা দেখেছে, দেখেছ 2 দিনে কী রকম রং পাল্টে ফেলেছেন। আগে তোমার কথায় উঠতো আর বসতো, তুমি এত করে বলেছ, তোমার কথা শুনছে। এসব টাকা পয়সাও রোজগার করলেও এখন এসবের প্রতি ওর কোনো অধিকার নেই। তুমি কিছু করো মা, এদের আর আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। এই ঈশান, মুখ সামলে কথা বলবে বলে দিলাম, ভুলে যেও না কাকে কি বলছো। যার টাকায় জীবন চলে তাকে এসব বলার সাহস পাও কোথায় তুমি? নিজে তো 2 টাকা রোজগার করারও মুরুদ নাই, আবার বড় বড় কথা। যে প্লেটে খাও সেই প্লেটে ফোঁটা করতে একবার ভাবো না? ছি, লজ্জা হওয়া দরকার। আরেকজনের ঘাড়ে চড়ে খাচ্ছ, এমনিতেই তো মুখ লুকিয়ে চলার কথা। আবার সে গলা উঁচিয়ে কথা বলে, 1 পয়সা কামানোর জারকা মো নয় সে এত বড় কথা বলে মানুষ শুনলে হাসবে। বে হা আ নির্লজ্জ পুরুষ, ঘরে চুরি পরে বসে থাকো। বলেই জুথি ঈশানের দিকে রাগী চোখে তাকায়। জুথির কথাগুলো ঈশানের শরীরে গরম তেলে পানি পড়ার মতো লাগে। এমনিতেই রাগে মাথা ফেটে যাচ্ছে, তার উপর জুথি এসব বলায় আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না ঈশান। জুথির দিকে রে যেতে যেতে বলে, ফ কি ননি র বা ওচা, তোর এত সাহস তুই আমাকে কথা শুনাস? বলেই হাত উঁচিয়ে জুথিকে র মারতে যায়। হুট করে ঈশান এগিয়ে আসায় জুথি চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ অবস্থাতেই স করে র দেওয়ার আওয়াজ হয়, কিন্তু সেটা জুথির গালে না। জুথি চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ইরহান ঈশানের হাত মুচড়ে ধরে দাঁড়িয়ে আছে। রটা যে ইরহান ঈশানের গালে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। ইরহান ঈশানের হাত আরো জোরে মোচড় দিয়ে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে যাস? এখন যে চরটা মারলাম না তোকে, এটা আরো আগে মারা দরকার ছিল। ওর দিকে যেখানে চোখ তুলে তাকানোর কথা না, সেখানে তুই ওর গায়ে হাত তুলতে যাস? আমার টাকায় বসে বসে খেয়ে তো শুধু মুরগির মতো ফুলেছিস। এই শক্তি নিয়ে তুই জুথিকে মারতে আসিস? আমার হাত দেখেছিস খেটে খাওয়া মানুষের হাত। এই হাত যেমন আদর স্নেহ দিতে জানে তেমনি অন্যকে শাস্তি দিতেও জানে। বলেই ইরহান ঈশানকে একটা জোরে ধাক্কা মারে। ঈশান ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে। কৌশিকে হে ঘটনায় সকলেই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেছে। ইরহানের কাছ থেকে কেউই এমন কিছু আশা করেনি। শান্তপ্রিয় চুপচাপ স্বভাবের ছেলেটা এমন কিছু করতে পারে সকলের ধারণারও বাইরে। ইরহান কখনোই তাছলিমা বানু, ইমন, ঈশানের সাথে জোর গলায় কথা বলতো না। ওদের সাথে তেমন কোন কথাই হতো না। ওদের হয়তো জানা নেই দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য একটা শেষ চেষ্টা হলেও করে। ইরহান তার ব্যতিক্রম নয়। ইরহান বুঝে গেছে মানুষকে যত ছাড় দিবে সে ঘাড়ে চড়ে বসবে। ইরহানের ধাক্কায় ঈশান হাতের কনুইতে ব্যথা পায়। এমনিতেই হাত মুছড়ে ধরায় ব্যথা পেয়েছিল, তার উপর আবার কনুইতে ব্যথা পেয়েছে। তাছলিমা বানু আর ঈশানের বৌদিনা গিয়ে দৌড়ে ঈশানের কাছে যায়, হাতে ধরে তুলে বসায়। তাছলিমা বানু এবার যে উঠে, ইরহান তুই আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পেলি কোথা থেকে? ইরহান নির্বিকার ভাবে জবাব দেয়, যেইভাবে তোমার ছেলে আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেয়েছে ঠিক সেইভাবে। আমার বউকে কেউ চোখ রাঙালেও স্ত করব না আমি। সেই জায়গায় ও তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, একটু শাস্তি তো পাও নাই। যদিও এটা কমই ছিল, প্রথমবার বলে ছেড়ে দিলাম। বা হেই কি ননি একদিনে এসে পুরো তোকেই পাল্টে দিল। বেশ যা জানে মনে হচ্ছে। আমার বউ আগে কোথায় ছিল, কেমন ভাবে ছিল সেটা ভুলে যাও। সে এখন ইরহানের বউ, সেটা মাথায় ঢুকাও।
তাই বারবার তাকে কি ননি বলে সম্বোধন করবে না। তুই আমার ছেলেকে আঘাত করে একদম ঠিক কাজ করিসনি। কয়ে সাইন করা তো দূর, তুই একটা কানাকড়িও পাবি না। ব্যাংকের টাকা পয়সা, জায়গা জমি সব আমার নামে। আর আমার নামে যেহেতু সব পেলে আমার পেটের সন্তান পাবে। তুই আমার কেউ না, তাই তুই কিছু পাবি না। আমি তোকে কিছু দিব না। এই বাড়িটা দেখছিস, এটা কিন্তু তোর বাবার জায়গা নয়। অবশ্য তোর টাকা দিয়েই তোর বাপের বাড়ির পাশের রমিজ ভাইয়ের জায়গা কিনে তারপর সেখানে করা হয়েছে, তোর নিশ্চয়ই জানা আছে। আর এই জায়গাটাও আমার নামে। তোর কোনো অধিকার নেই। এই বাড়ির একটা ইটের প্রতিও তোর কোনো অধিকার নেই। তাই আমি তোকে এই বাড়িতে থাকতে দিব না। নিজেদের ব্যবস্থা নিজেরা করে নে। না করেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না, শুনিসনি আমার কথা? আমার কথা মতো চললে সব ঠিক থাকতো। অন্তত এই বাড়িতে মাথা গুজার ঠাঁই পেতি। এখন সেটাও পাবি না। নিজের রাস্তা নিজে দেখ। আজ রাতের মধ্যে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোদের মুখটাও আমি দেখতে চাই না। বিয়ের পর থেকে অনিচ্ছা সততেও তোকে করে গেছি। ওই বুড়োর জন্য কিছু বলতে পারতাম না। চুপ থাকতে হতো আমায়। তারপর বুড়োটা মরেছে, আমার যা লাজ জুড়িয়েছে। তোকে আমার চোখের সামনে থেকে দূরে পাঠানোর জন্য বিদেশ পাঠিয়ে দিলাম। চেয়েছিলাম তুই সারা জীবনই ওইখানে থেকে যা। কিন্তু তুই তো আমার সব পরিকল্পনা শেষ করে দিলি। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোকে বিয়ে করানোটা। তাও করিয়েছি নিজের ভালোর জন্য। এই মেয়েটাকে পছন্দ করেছিলাম, কিন্তু না, এই মেয়েটাই আমার সব শেষ করে দিল। আজকের ভিতর চলে যাবি। তোর বাবার সম্পত্তিতে পেলেও তোর নিজের টাকা দিয়ে কিনা কোনো কিছুতে তুই এক বিন্দু পরিমাণও ভাগ পাবি না। চলে যা। গে র মু এল্লু নাকি শাশুড়ি আম্মা? আপনি বললেই আমরা চলে যাব? এত সোজা? যার বাড়ি যার ঘর তাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছেন? আপনার কথা আমরা এত সহজে মেনে নিব? একদম না। আমরা কেন যাব? গেলে নিজেরা চলে যান। কেমন দের মতো কথা। জুথির কথায় তাছলিমা বানু চিললিয়ে বলে উঠে, এই মেয়ে একদম আমার সাথে এমন ভাবে কথা বলবে না। নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ আর কেউ নাই এই দেশে, কেন পুরো পৃথিবীতে। এত ঠাং কথা না বলে বের হও আমার বাড়ি থেকে। রাস্তায় গিয়ে রালের মতো সংসার পাতো। তাহলে 2 দিনের ভিতর সব শেষ হবে। আমি তো আমার শেষ করার জন্য আসিনি নকল শাশুড়ি আম্মা। আপনার কমানোর জন্য এসেছি। ইরহান, এই মেয়েকে নিয়ে বিদেয় হ তুই। আমার আর তোদের হচ্ছে না। তোদের দেখলেই শরীরে যেমন আগুন জ্বলছে। তোদের মুখও আমি দেখতে চাই না। আমরা যাব না নকল শাশুড়ি আম্মা। দেশে আইন কানুন আছে, ভুলে যাবেন না। আপনি সব নিজের নামে করে নিলেই তো হলো না। আর গ্রামে মেম্বার ম্যানও রয়েছে। ওদের কাছে গেলেই আমরা আমাদের সব ফিরে পাব। জুথির কথা শুনে সকলেই উচ্চ স্বরে হেসে দেয়। মার ম্যান কি করবে? এখন মুখের কথায় কিছুই হবে না। এখন কাগজপত্র কথা বলে। আর এখন মার রমা টাকা বুঝে। টাকা দিলে এলটি মারতে 2 সেকেন্ডও নিবে না। যার টাকা আছে তারা তার কথাই বলবে। বলেই ইমন হাসতে থাকে। পৃথিবীটা টাকার গোলাম। টাকা আছে, সব আছে। তোমাদের কথার মূল্য কেউ দিবে না। হয়তো কয়েকজন এসে হাহুতাশ করে নয়তনা দিবে, এই ব্যতীত কিছুই করতে পারবে না। জুথির শরীর লা করছে এদের কথা শুনে। এতটুকু জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু এদের মতো খারাপ আর কাউকে দেখেনি। এরা সব সীমা অতিক্রম করে ফেলেছে। জুথির ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। নিজের গকে সামলে ইরহানের দিকে চোখ তুলে তাকায়। ইরহান এদের কথা শুনতে পেরেছে কিনা জানে না জুথি। কি যেন একমনে ভাবছে। জুথি এবার ইরহানের হাত ঝাঁকিয়ে বলে, আপনি চুপ করে আছেন যে? কিছু বলছেন না কেন এদের? জুথির ধাক্কাতে ইরহানের হোশ আসে। জুথি, রুমে গিয়ে আমার সবকিছু গুছিয়ে নাও। মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? আপনি সত্যি নিজের সবকিছু ছেড়ে এদের কথায় এদের সব দিয়ে চলে যাবেন? তোমাকে যা বলছি তুমি গিয়ে তা করো। কিছু করব না। কোথাও যাব না। আমরা কেন যাব? গেলে ওরা যাবে। আপনিও কোথাও যাবেন না, আমিও কোথাও যাব না। জুথি, আমি কি বলেছি কানে যায়নি তোমার? কথাটা বেশ তীব্রভাবে বলে ইরহান। জুথি আর কিছুই বলতে পারেনি। ছলছল চোখে একবার ইরহানের মুখে তাকিয়ে চলে যায়। ইরহানের কথায় সকলের মুখে হাসি ফোটে। তাছলিমা বানু বলে উঠে, যাক, এইবার একটা কাজের কাজ করেছিস। মাথায় দেখা যায় বুদ্ধি আছে একটু, শুধু ঝামেলা করে কিছু লাভ হতো না, তর বুঝে গেছিস। চাইলে আজকের রাতটা থেকে যেতে পারিস। আমি আবার এতটা অনই বুঝলি মা ডেকেছি, সেইটুকু করতেই পারি তোর জন্য। আপনাকে আমি মা নামক পবিত্র স্থান দিয়েছি, ভাবতেও আমার যা লাগছে। মা শব্দটাকে আমি এতদিন অপমান করে এসেছি। তাছলিমা বানু মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না।
আজ আমি ইরহান একটা কথা বলে যাচ্ছি তাছলিমা বানু, যাদের জন্য আজ আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে করলেন সেই তারাই একদিন আপনাকে তাদের জীবন থেকে খাড়ির মতো তাড়াবে। এই ইরহানকেই আপনার একদিন কাজে লাগবে। সেই দিন কিন্তু আপনাকে আমি ফিরিয়ে দিব না। কারণ আমার মনটা আমার মায়ের মতো উদার। উদাহরণ দেওয়ার নিশ্চয়ই দরকার নেই। এই যে যেমন আজ সব আপনাদের করে দিলাম। এতদিন ঘুড়ির টাই নিজের হাতে শক্ত করে ধরে সুতো নিজের হাতে রেখে উড়ালাম। সেই ঘুড়ি যখন সামাল হয়ে সুতো দিয়ে আমার হাত কাটায়, তাহলে সেটা ধরে রাখার আর আমার কোনো দায় নেই। কেটে দিলাম সুতো, এখন যত উড়তে পারে উড়ুক। কথাটা বলেই ইরহান চলে যায়। জুথি, আসো, তোমাকে তোমার দাদির কাছে দিয়ে আসি। কথাটা বলেই ইরহান রুমে ঢুকে জুথির পাশে গিয়ে দাঁড়ায়। জুথির উঠে যায় ইরহানের মুখে কথাটা শুনেই। চিললিয়ে বলে, কি বললেন আপনি? ওরে বাবা, আসতে এত গে যাচ্ছ কেন জুথি রানী? রাগার মতো কথা বলবেন তো রাখবো না তো কি করব? কথাটা বলেই জুথি তার কাজে আবার মন দেয়। এখনো ফুপাচেছ মেয়েটা। ইরহান জুথির মুখের দিকে তাকিয়ে রয়। মাত্রই ইরহান রুমে আসে। দরজার পাশে এসে দেখে জুথি এক হাতে চোখের পানি মুছে আর আরেক হাতে সবকিছু গোছগাছ করে ব্যাগে নিচ্ছে। তাই ইরহান ইচ্ছে করেই জুথিকে তার দাদির কাছে দিয়ে আসার কথা বলেছে, জুথিকে রাগানোর জন্য। জুথি একমনে তার কাজ করে চলেছে। ইরহানের দিকে ফিরেও তাকাচ্ছে না। আর না ইরহানের সাথে কোনো কথা বলছে। ইরহান বুঝতে পারছে জুথি তার সিদ্ধান্তে প্রচুর কষ্ট পেয়েছে। সাথে রেগেও আছে। তাই তার বহিঃপ্রকাশ হিসেবে অশ্রুরা এসে চোখের কোণে জায়গা করে নিয়েছে। ইরহান জুথিকে ডাকে, জুথি এদিকে এসো তো, কথা আছে। জুথি তবুও ইরহানের কথা শুনে না। না ডাকে, সাড়া দেয় সে তাড়াতাড়ি তার কাজ করছে। ইরহাম জুথির একটা হাত টান দিয়ে জুথিকে নিজের সামনে এনে দাঁড় করাই। জুথি ইরহানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য চড়ি করে, কিন্তু পারে না। প্রায় অনেক সময় করার পরও যখন ছাড়াতে পারল না, তখন ছেড়ে দেয়। চুপ করে মুখটা অন্য দিকে ঘুরিয়ে রাখে। জুথির এন্ডে ইরহান মিটমিটিয়ে হাসে। কি হলো জুথি রানী, শক্তি শেষ? এটুকুতেই হাঁপিয়ে ছেড়ে দিলে? দেখলে তো তোমার বরের হাতে অনেক শক্তি। তোমার মতো পুচকে মেয়েকে কিছু একটা করে ঠিক খাওয়াতে পারবে। ইরহান জুথির থুতনিটা ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, জুথি রানী আমার দিকে তাকাও। কথাটা বেশ সিরিয়াস ভাবেই বলে। এত সময় ইরহানের কথায় রসিকতা থাকলেও এখন নেই। জুথি ইরহানের দিকে চোখ তুলে তাকায়। আমার উপর কি খুব হচ্ছে? জানি না। হলে এই যে এই ধম তোমার পাশে দাঁড়িয়ে আছে, যা শাস্তি দেওয়ার দিয়ে নিজের কমিয়ে ফেলো। নিজের ভিতর পোষে রাখতে নেই। এটা খুবই মারাত্মক জিনিস। একটা মানুষকে ধ্বংস করতে তার গই যথেষ্ট। আপনাকে আমার নিয়ে না ভাবলেও চলবে। কি বলবেন বলুন? আমি যে সিদ্ধান্তটা নিয়েছি না, অনকে ভেবে চিনতে নিয়েছি। এমনিতেও এই লোকগুলোর সাথে থাকলে ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে। মানসিকভাবে এক সেকেন্ডের জন্য এদের জন্য শান্তি পাব না। এরা অসুস্থ মস্তিষ্কের লোক, এদের সাথে আমাদের একদম থাকা ঠিক হবে না। এই লোকগুলো টাকা ছাড়া কিছু বোঝে না। সম্পর্কের কোনো মূল্য বুঝে না এরা। অতিরিক্ত টাকা লোভী মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। এরা টাকার জন্য কোনো কাজ করতেও পিছপা হয় না। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এসব করতে আমার মন সায় দিচ্ছে না। এরা অনেক বুদ্ধি করে সব কিছু করেছে। আমি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, কিছু দিন আগে কি একটা সমস্যার কথা বলে অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে আরেক অ্যাকাউন্টে জমা রেখেছে। জায়গা জমি সবই তো ওই মহিলার নামে করেছে। এসব করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো। তাও সব ফিরে পেতাম কি না সঠিক জানা ছিল না। এসব করতে অথবা টাকার প্রয়োজন। টাকা ছাড়া মানুষ এখন এক পাও এগোবে না। এতদিন ভালোবাসা পাওয়ার আশায় এতটাই কাতর ছিলাম, এদের লোনা ধরতে পারিনি। আমার বাবা হয়তো গরিব ছিলেন জুথি, কিন্তু আমাদের গ্রামে উনার অনেক সম্মান ছিল। সকলের প্রিয় ছিলেন তিনি। আমার বাবার কথার মূল্য ছিল গ্রামের মানুষের কাছে। এসব করলে মানুষ কি বলবে? আমার বাবার রেখে যাওয়া সম্মান সব ধুলোর মিশে যাবে। ওই লোকটার তো কোনো দোষ নেই। আমার ভাবতে না লাগছে ওই অমানুষগুলোর শরীরে আমার বাবার রক্ত বইছে। আমার বাবার সন্তান হয়েও দুইটার একটাও আমার বাবার মতো হয়নি। সব ওই তাছলিমা বানুর বৈশিষ্ট্য পেয়েছে। এদের মুখ দেখতেও আমার ইচ্ছে করছে না জুথি। আমি এখানে থাকলে বন্ধ হয়ে যাব। আমার এসব কিছু চাই না। আমার বিলাসিতা লাগবে না। আমার শান্তি দরকার। আমি কোনো প্রতিবাদ না করাই আমাকে তোমার পুরুষ মনে হচ্ছে, তাই না? খারাপের সাথে আমিও খারাপ হতে চাই না। কেউ কখনো কাউকে ঠকিয়ে বেঁচে যায় না। লেখিকা ঝর্ণা ইসলাম একদিন না একদিন সেটার ফল ঠিক ভোগ করবে। আমি সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। উনি এদের শাস্তি দিবে, হয়তো 2 দিন পর নয়তো 2 বছর পর। কোনো না কোনো দিন ঠিক শাস্তি পাবে। ওদের ভালো করে ডানা ঝাপটে উঠতে দাও জুথি।
একদিন ঠিক ডানা ভেঙে পড়বে। একটা কথা আছে জানতো, পিপিলিকার পাখা যায় মরিবার তরে। জুথি ইরহানের কথাগুলো মন দিয়ে শুনেছে। মনে মনে ভাবে লোকটা এত ভালো কেন? তাই ঠিক করে নেয় ইরহান যা বলবে তাই সে মেনে নিবে। সবাই তো আর প্রতিশোধ পরায়ণ হয় না। তাই জুথি চুপচাপ আবার সব গোছানোর কাজে মন দেয়। এই দিকে তাছলিমা বানুকে ঘিরে গোল বৈঠক বসিয়েছে বাড়ির সকলে। ঈশান হাতে মলম লাগাতে লাগাতে বলে, অবশেষে বিনা ঝামেলায় পদ বিদেয় হতে যাচ্ছে। আমি ভাবলাম সহজে সব ছেড়ে দিতে রাজি হবে না। হয়তো বুঝে গেছে ঝামেলা করে কোনো লাভ নাই। তাই চুপচাপ চলে যাচ্ছে। এখন শুধু টাকা দিয়ে আয়েশ করে জীবন চলবে। তাছলিমা বানু চুপচাপ বসে আছে। কোনো কথা বলছে না। ইমন তাছলিমা বানুকে লক্ষ্য করে বলে, মা তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার তো এখন খুশি হওয়ার কথা। তাছলিমা বানু ছেলেদের দিকে তাকিয়ে বলে, তোরা এবার নিজের রুমে যা, আমি একটু বিশ্রাম নিব। তাছলিমা বানুর কথায় সকলেই সম্মতি জানিয়ে রুম থেকে চলে যায়। তাছলিমা বানু চোখ বন্ধ করে শুয়ে থাকে। জুথির গোছগাছ সব শেষ। তেমন কিছুই নেওয়ার নেই, কি বা নিবে। নিজের 2টা জামা, ইরহানের জামা কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র কয়েকটা। জুথি সব ঠিকঠাক মতো নিয়েছো? হুম, আমার পাসপোর্ট আর কাগজপত্রগুলো ভালো করে আবার করে দেখো নিয়েছো কিনা। পরে যেন আর এখানে পা রাখতে না হয়। আমি আর চাই না এখানে পা রাখতে। জুথি আবার সব দিয়ে বলে নিয়েছি। ওকে তো চলো জুথি রানী এবার বেরিয়ে পড়ি। কথাটা বলেই ইরহান হাত বাড়িয়ে দেয়। জুথি ইরহানের হাতটা শক্ত করে ধরে বলে, কোথায় যাব আমরা বোকা পুরুষ? দেখি কোথায় যাওয়া যায়। ভাবতেছি গাছতলা গিয়ে থাকবো বউকে নিয়ে। তারপর খড়কুটো জোগাড় করে বাসা বানাবো, খড়কুটোর বাসা। দারুণ হবে না ব্যাপারটা? আমার আর জুথি রানীর, খড়কুটোর বাসা। জুথি ইরহানের দিকে অপলকে তাকিয়ে রয়। ইরহান জুথির চাহনি দেখে বলে, কি ব্যাপার, তুমি কি আমার খড়কুটোর বাসাতে থাকতে রাজি নও? বলতে পারো তাহলে তোমাকে তোমার দাদির কাছে পাঠিয়ে দিই। জুথি ইরহানের পেটে চিমটি কেটে বলে, একদম রে দিব বোকা পুরুষ। আমাকে কোথাও দিয়ে আসার চিন্তাও মাথায় আনলে। বোকা পুরুষ কোথাকার। সব সময় আপনার বোকামি আমি সহ্য করব না বলে দিলাম। ইরহান জুথির দিকে তাকিয়ে বলে উঠে, আমার বোকামিতে যদি তোমার ভালোবাসার শাসনগুলো পাওয়া যায় তাহলে আমি সারা জীবন তোমার বোকা পুরুষ হয়ে থাকতে রাজি। আমার বোকা পুরুষ হয়ে আমার কাছেই থাকেন। এরপর অন্য কারো কাছে বোকামির পরিচয় দিলে মাথা ফাটিয়ে দিব। আপনার এই দয়ালু মনোভাব যেন আজই শেষ হয়। এরপর নিজের ব্যতীত অন্য কারো কথা আগে ভাববেন না। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর ইরহান এক হাতে ব্যাগ আরেক হাতে জুথির হাত আবদ্ধ করে বেরিয়ে আসে সেই বাড়ি থেকে। বর্তমানে ইরহান ও জুথি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। জুথি ঘরটার দিকে ভালো করে তাকিয়ে বলে উঠে, বোকা পুরুষ এটা তো। আর কিছু বলার আগেই ইরহান বলে উঠে, এটা তোমার আর আমার নতুন ঠিকানা। ইরহান জুথির পাশে নিজের ব্যাগটা রেখে দেয়। তারপর জুথির হাতটা আলগোছে ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে এগিয়ে যায়। দরজার পাশে বসে পড়ে কাঠের দরজার চৌকাঠের নিচ দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে সেইখান দিয়ে হাতটা একটু ভিতরে ঢুকায়। জুথি চুপচাপ ইরহানের কাজ দেখছে। ইরহান হাত দিয়ে দরজার নিচ থেকে কিছু একটা বের করে এনেছে। খুবই ছোট একটা জিনিস। জুথি বুঝতে পারল না কি সেটা। ইরহানের হাতের দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করল জিনিসটা কি। জুথি রুকি ঝুঁকি দেখে ইরহান নিজেই তার হাতে রাখা জিনিসটা জুথির সামনে তুলে ধরে ভ্রু উঁচায়। একটা ছোট চাবি। বোকা পুরুষ, কিসের চাবি এটা? তোমার আর আমার খড়কুটোর বাসার চাবি এটা বুঝলে? এই ঘরের চাবি? হুম। তারপর ইরহান চাবি দিয়ে খুব দ্রুত তালাটা খুলে ফেলে। দরজা না খুলেই পিছনে ফিরে জুথির দিকে তাকায়। তারপর কিছু একটা ভেবে বলে, আমি 2 মিনিটে আসছি, তুমি একটু দাঁড়াও জুথি রানী। এখানেই দাঁড়াবে, ঘরে ঢুকবে না কিন্তু। জুথি ইরহানকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ইরহান কয়েক কদম গিয়ে ও আবার ফিরে তাকিয়ে বলে, তুমি আবার পাবে না তো জুথি রানী? ইরহানের কথায় জুথির মুখে হাসি ফুটে ওঠে। আরে বোকা পুরুষ, আপনি যান। আমি একটুও পাবো না। আপনার জুথি রানী এত ভীতু না। ইরহান একটা হাসি দিয়ে চলে যায়। জুথি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে আশেপাশে চোখ বোলায়। রাত প্রায় অনেক হয়েছে, এদিকটাতে একটু অন্ধকার, এত সময় ইরহানের মোবাইলের আলো ঝালানো ছিল তাই সব দেখা গেছে। অন্ধকার দেখেই হয়তো তার বোকা পুরুষটা ভেবেছে সে পাবে। বেশি সময় অপেক্ষা করায়নি ইরহান। কিছু সময় পরই ফিরে এসেছে। তবে এখন আর ইরহানের হাতের মোবাইলের আলো নেই। অন্ধকারে হালকা দেখা যাচ্ছে। মনে হচ্ছে ইরহানের হাতে কিছু একটা আছে। কিছু একটা এনেছে সে। তবে জুথি বুঝতে পারল না ইরহান কি আনতে গিয়েছিল। আপনার হাতে কি বোকা পুরুষ? আমার রানীকে তার খড়কুটোর রাজত্বে বরণ করার জন্য কিছু একটা। এখনই দেখতে পাবে। আমি কিন্তু একটু একটু ধারণা করতে পারছি কি হাতে। মিষ্টি ঘ্রাণটা কিন্তু নাকে লাগছে। ইরহান জুথির কথার প্রতি উত্তরে কিছু না বলে দরজাটা কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে যায়।
জুথি ও ইরহানের পিছন পিছন এগিয়ে গিয়ে ঘরের ভিতর পা রাখবে, ঠিক সেই মুহূর্তে ইরহান বলে ওঠে, জুথি 1 মিনিট রুকো না। জুথি ইরহানের কথায় ভড়কে যায়। করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে হুট করে চোখের সামনে আলো জ্বলায়, জুথি চোখ মুখ কোঁচকে ফেলে। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে চোখ পিটপিট করে তাকায়। ইরহান ঘরে বাতি জ্বালিয়েছে। তারপর ইরহান জুথির সামনে এসে দাঁড়ায়। ইরহানের হাত ভর্তি বকুল ফুল। ফুলের মিষ্টি ঘ্রাণ এসে নাকে বারংবার বাড়ি খাচ্ছে। এই ছোট্ট খড়কুটোর বাসাতে তার রানী সাহেবাকে স্বাগতম। ফুলগুলো ছিটিয়ে ইরহান জুথির উপর ফেলে তারপর বলে, ভিতরে প্রবেশ করুন আমার গরিব রাজ্যের রানী সাহেবা। বলে হাত বাড়িয়ে দেয়। জুথি মুচকি হেসে ইরহানের হাতটা ধরে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমবার তো কিছুই করতে পারলাম না তোমার জন্য। তাই একটু ছোট্ট প্রয়াস চালালাম। এটা ছোট্ট না বোকা পুরুষ। এটা আমার কাছে মহামূল্যবান। জুথি ঘরের চারপাশে সবকিছু দেখতে থাকে। 2 রুমের ছোট্ট একটা 2 চালা ঘর। এইটা সেই ঘরটাই যেটা এই বাড়িতে ঢুকতে সর্বপ্রথম জুথি দেখেছিল। কে জানতো এটাই যে তার ঠিকানা হবে? ওই বাড়িটা এই ঘর থেকে বেশ দূরে। এটা গেটের কাছাকাছি আর এইটা অনেকটা ভিতরে। তবে এই ঘর উল্টোমুখী করে করা। এই ঘরের পিছন দিয়ে ওই ঘরে যাওয়ার রাস্তা। এটা একটা ভালো ব্যাপার। ওই লোকগুলো যাওয়া আসা দেখতে হবে না। ঘরের ভিতর সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসই আছে দেখা যায়। ছোট ছোট হাঁড়ি পাতিলও আছে। 2 জন বা 3 জনের সংসারের জিনিসপত্র। সবকিছু খুব সুন্দর করেই সাজিয়ে রাখা। তবে অনেক দিন মনে হয় কেউ প্রবেশ করেনি, তাই ধুলোবালি জমে আছে। জুথি সবকিছু দেখার মাঝেই হুট করে হাতে টান অনুভব করে। ইরহান জুথির দিকে তাকিয়ে বলে, জুথি এটা আমার মায়ের ছোট্ট সংসার ছিল। এই ঘরটায় আমার মায়ের ছোঁয়া রয়েছে। আমার বাবা মায়ের ভালোবাসার সংসার ছিল এই ঘরটায়। আমার ছোটবেলা কেটেছে এখানে। আমরা 3 জন এখানে থাকতাম। আমার মা তার যত্ন ভালোবাসা দিয়ে এই ঘরটা সাজিয়েছিল। এসব জিনিসপত্র আমার মায়ের করা। বাবা যখন মাকে বিয়ে করে তখন বাবা তেমন কোনো কাজ করত না। ছোটখাটো কাজ করে 2 জনের সংসার চালাতো। দাদা দাদি বাবার বিয়ের আগেই মারা গেছে। আত্মীয় স্বজনরা জোর করে বাবাকে মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। নয়তো কে দেখবে বাবাকে? তেমন কেউ ছিল না বাবার খেয়াল রাখার। আত্মীয়রা তো আর বাবার জন্য সব ছেড়ে এখানে পড়ে থাকবে না। আর বাবাকে যে ওদের সাথে নিয়ে যাবে সেই সামর্থ্যও ছিল না। তখন সময়টাই এমন ছিল, সকলের অভাবের সংসার। একজন মানুষ মানেই অনেক খরচা তার খাওয়া পড়ার। তাই সকলে ভেবে চিন্তা করে মাকে পছন্দ করে বাবার সাথে বিয়ে দেয়। বাবা রাজি হতে চায়নি, কারণ সে তখনও তেমন কোনো কাজই করত না। কি খাওয়াবে বিয়ে করে? এক বেলা খাবার দিতে পারলে পরের বেলা দিতে পারবে কি না সন্দেহ, তাই জন্য পরে সকলের জোরাজুরিতে অবশেষে মাকে বিয়ে করে ঘরে আনে। আমার মা তারপর বাবার পাশে থেকে হাতে হাত রেখে এই সংসারটার ল ধরে। সব কিছু করে। বিয়ের কিছু দিন খুব কষ্টে পার করে 2 জন। তারপর বাবার কাজ হয়। দিন ঘুরতে থাকে। ভালো সময় আসতে থাকে। তখনই জানতে পারে আমার পৃথিবীতে আসার খবর। বাবার হাতে টাকা হয়। ঠিক করে ছোট্ট 2 চালা ঘর থেকে চৌচালা ঘর দিবে। কিন্তু মা এই ঘরটা ভাঙতে দেয়নি। যেহেতু বাড়িতে অনেক জায়গা আছে তাই বলেছে অন্যদিকে তুলতে, এটা যেন না ভাঙে। এটা তার এই বাড়িতে আসার প্রথম স্মৃতি। কত ভালোবাসা জড়িয়ে আছে। নতুন ঘরে বেশি দিন থাকতে পারেনি মা, তার আগেই কথাটা বলতে গিয়ে ইরহানের গলাটা ধরে আসে। জুথি এগিয়ে এসে ইরহানের কাঁধে হাত রাখে। ইরহান জুথির দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, বাবা মাকে অনেক ভালোবাসতো। আমার জন্য শুধু ওই মহিলাকে বিয়ে করেছিল। আমি তখন একা, বাবা কাজে চলে গেলে আমাকে দেখার কেউ ছিল না। তাই করেছে। বাবা থাকতে ওই মহিলা কি যে ভালো ছিল। তবে আমার ব্যাপারে সব সময় উদাসীন ছিল, কাউকে সেটা বুঝতে দিত না। আমিও বলিনি, ভেবেছি সব ঠিক হয়ে যাবে। একদিন ঠিক ভালোবাসবে। বাবা আমাকে প্রায়ই জিজ্ঞেস করত উনি কেমন, খারাপ ব্যবহার করে কিনা। আমি তখন বলতাম অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে, আদর করে। আমি এগুলোই কল্পনা করতাম উনাকে নিয়ে। সেই কল্পনা থেকেই খুবই গভীরভাবে কথাগুলো বলতাম। তাই বাবাও ভেবেছে সত্যি বুঝি সব। বাদ এসব কথা। এখন যে ঘরটা তুলেছে না, ওইটার সামনেই ছিল চৌচালা ঘরটা। ওই ঘরের পিছন দিয়ে জায়গা কিনে ঘরটা তৈরি করা হয়েছে। আর বাবার বানানো চৌচালাটা ভেঙে ফেলে ওইখানে উঠোন বানানো হয়েছে। মায়ের মৃত্যুর পর বাবাও এই ঘরটা ভাঙতে দেয়নি। মায়ের হাতের সব জিনিসপত্র এই ঘরে সব যত্ন সহকারে রেখে দিয়েছে। নিজে সবকিছু পরিষ্কার করে রাখত। তালা দিয়ে রাখত, কাউকে ঢুকতেও দিত না। আমি ছাড়া। কে জানতো আমার মায়ের রেখে যাওয়া সেই ছোট্ট সংসারটাই এখন আমাদের হবে। আমি বিদেশে যাওয়ার আগে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। পরশুদিনও ঢুকেছি। কিছু কিছু পরিষ্কার করলেও সব করা হয়নি। ধুলো বালি লেগে আছে। আরে বোকা পুরুষ, জুথি থাকতে চিন্তা কিসের? জুথি নিজের ওড়নাটা কোমরে ভালো করে বেঁধে কাজে লেগে পড়ে।
সবকিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে থাকে। ততক্ষণে ইরহান তাদের ব্যাগের ভিতর থেকে একটা বিছানার চাদর বের করে। জুথিকে নিতে দেখেছিল সে চাদরটা। হয়তো ভেবেছে রাস্তাতেই থাকতে হবে তাই নিয়েছিল। ইরহান হাতে চাদরটা ধরে হাসে। রুমে একটা আলমারি রয়েছে, বেশ মজবুত ও দামি কাঠের তৈরি, বোঝাই যায়। রুমে রাখা চৌকিটাও আলমারির কাঠের তৈরি। জুথি বুঝতে পারল। ইরহান চাদরটা এনে বিছানায় বিছাতে গেলে জুথি টেনে নিয়ে যায় বলে, আপনাকে কিছু করতে হবে না, আমি একাই করতে পারবো। মোটেও না, আমি যা নয়তয় মানুষটা উপস্থিত থাকতে আমার বউকে সব কাজে আমি সাহায্য করব। কেন? আমি একাই করতে পারি। তোমার কথা কে শুনে? আমি তোমাকে সাহায্য করব, এর উপরে কোনো কথা হবে না। তারপর আর কি সবকিছু দুইজন মিলে মিশে করে ফেলে। আজকের জন্য আপাতত যা বেশি দরকার তা শেষ। দুইজনেই হাফ ছাড়ে। জুথি কোমরে বাঁধা ওড়নাটা খুলে ফেলে। ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জুথি এগিয়ে গিয়ে যত্ন সহকারে কপালের ঘামটুকু ওড়না দিয়ে মুছে দেয়। ইরহান জুথির দুই গালে হাত রেখে বলে, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না জুথি। তোমার কোথায় থাকার কথা ছিল, অথচ তোমাকে শ্বশুর বাড়ির যোগ্য সম্মানটুকুও দিতে পারলাম না। এই পুরনো ভাঙা ঘরে থাকতে হবে। এখন একটু মানিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। এই ছোট্ট ঘরটায় কখনো ভালোবাসার অভাব হবে না। আর একদিন ওদের থেকেও বড় বাড়ি করব ইনশাআল্লাহ। সেই বাড়ির একমাত্র মালকিন হবে আমার জুথি রানী। এখন যেমন এই ছোট্ট ঘরের রানী সে। জুথি ইরহানের দিকে তাকিয়ে বলে উঠে, ও আমার বোকা পুরুষ গো। আমার লাগি খড়কুটো দিয়ে বাঁধিলা তুমি ঘর। জ্যোৎস্নার আলো গায়ে মেখে, তোমার কে মাথা রেখে, কাটিয়ে দিব সেথায় আমি জনমভর। মাঝে মধ্যে কান্না করতে হয়। নিজের বোকামির জন্য, অন্যের জন্য না। নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মধ্যে এই কান্না করা উচিত। ইরহান যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে আসলে ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। সেটা সে বাহিরে প্রকাশ করতে পারছে না। রাতে দুইজনের একজনেরও খাওয়া হয়নি। চুপচাপ শুয়ে পড়েছিল। ইরহান সারারাত ভালো করে ঘুমোতে পারেনি। ছটফট করেছে, সেটা জুথির জ্বর এড়ায়নি। সে সবটা লক্ষ্য করেছে। ইরহানের চোখের কোণের পানিও জুথির জ্বর এড়ায়নি। সে দেখেছে, কিন্তু এগিয়ে যায়নি ইরহানের কাছে। মাঝে মাঝে মন খারাপ কষ্ট পাওয়া লোকটাকে একা ছেড়ে দিতে হয়, যেন সে নিজের সাথে যুদ্ধ করে নিজের কষ্টটাকে সামলে নিতে পারে। কিছু মুহূর্ত আছে যেই সময় নিজের প্রিয় মানুষটা সান্ত্বনা দিলেও ভালো লাগে না। জুথি ইরহানকে আটকায়নি। নিজের মতো করে কিছু সময় থাকুক। জুথিরও কান্না পাচ্ছে, কিন্তু তার কাঁদা যাবে না। লোকটা নয়তো আরো বেশি কষ্ট পাবে। জুথি চুপচাপ ঘুমের ধরে পড়েছিল। ইরহানকে বুঝতে দেয়নি যে তার কষ্টে জুথিরও ঘুম আসছে না। অনেক সময় চুপচাপ শুয়ে নানান ভাবনা ভাবতে ভাবতেই জুথি একসময় ঘুমিয়ে যায়। তখন ভোর হতে হয়তো 2-1 ঘন্টা বাকি। জানালার ফাঁক গলিয়ে আসা মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় জুথির। চোখ পিটপিট করে তাকায়। আলোটা সরাসরি তার মুখে এসে পড়ছে। ভালো করে ঘুম হয়নি। পাশ ফিরে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহান ঘুমুচ্ছে। উল্টো দিকে ফিরে শোয়ায় রোদের আলো থেকে বেঁচে গেছে। জুথি বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর ঘরের পাশের কলপার আছে একটা, ওইখান থেকেই হাতমুখ ধুয়ে নেয়। অনেকটাই বেলা হয়ে গেছে। চারপাশ ঘুরে ঘুরে দেখছে সে। কিছুটা দূরেই পুকুর পাড় রয়েছে দেখা যাচ্ছে। ঘরের বাম সাইডে চোখ যেতেই দেখতে পেল বকুল গাছ। বেশ বড় গাছটা। ফুল পড়ে আছে নিচে। কাল ইরহান এখান থেকে ফুল নিয়েছে বুঝতে আর বাকি নেই। জুথি গাছের কাছে এগিয়ে গিয়ে ফুলগুলো কুড়াতে থাকে আর ওড়নায় নিতে থাকে। এগুলো দিয়ে সে মালা গাঁথবে। প্রায় অনেকগুলো ফুল নিয়ে উঠে ঘরের দিকে হাঁটা দেয়। ঘরে এসে দেখতে পায় ইরহান উঠে গেছে, বসে বসে চোখ কোচলাচ্ছে। হাতে জুথির মোবাইল। কই গিয়েছিলে জুথি? ওই তো বাইরে বের হয়ে এই দিকটা একটু দেখতেছিলাম। ওহ, নাও তোমার মোবাইল, তোমার দাদি সেই কখন থেকে কল দিচ্ছে। দাদি এত সকাল সকাল? জিজ্ঞেস করেছিলাম শরীর ঠিক আছে কি না, বলল সব ঠিক আছে। তবে তোমার সাথে যেন কি জরুরি কথা আছে, বলছে তোমাকে কল দিতে। দেখি, বলেই জুথি ইরহানের হাত থেকে ফোন নিয়ে কল লাগায় তার দাদিকে। তুমি কথা বলো, আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসছি। জুথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরহান উঠে চলে যায়। ওই পাশ থেকে কল রিসিভ করে জুথির দাদি। জুথিকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠে, ও বু, কেমন আছস তুই? ভালা আছস? এই বুড়িরে তো ভুইলাই গেলি। ভুলি নাই দাদি, তোমারে কি ভুলা যায় নাকি? কেমন আছো তুমি দাদি? আমি বহুত ভালা আছি বু। শোন, যেই কারণে ফোন দিছি। বলো। নাত জামাইরে নিয়া এই বাড়িতে তাড়াতাড়ি আয় দেখি। এখনই বের হ। এইখানে আইসা সকালের নাস্তা করবি। এত সকাল সকাল যাইতে বলতেছ? কিছু কি হইছে বুড়ি? আসলেই দেখতে পাবি। তুই নাত জামাইরে নিয়ে আয়।
খুব জরুরি কাম আছে। খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিস না। এইখানে আইসা খাবি। আচ্ছা ঠিক আছে দেখছি না, আসতেই হবে। আচ্ছা। জুথি কল কেটে ভাবতে লাগলো কি এমন হলো যে দাদি এত তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। তারপর চুপচাপ বিছানায় বসে ইরহানের আসার অপেক্ষা করতে লাগে। কিছু সময়ের মাঝেই ইরহান ঘরে ঢোকে। হাতে তার একটা পলিথিনের ব্যাগ। ইরহান ব্যাগটা জুথির হাতে ধরিয়ে দিয়ে বলে, বের করো, এতে কিছু খাবার আছে। কাল থেকে দুইজনেরই কিছু খাওয়া হয়নি। খেয়ে তারপর বাজারে যাব। তুমি একটু লিস্ট করে দিও তো কি কি লাগবে। জুথি মাথা নাড়িয়ে খাবারগুলো বের করে। পরোটা, ভাজি, বিস্কুট, কলা রয়েছে। তারপর দুইজন একসাথে খেতে বসে। ইরহান পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে জিজ্ঞেস করে, তোমার দাদি কি বলল? জরুরি কিছু নাকি? কথার ধরন দেখে মনে হচ্ছে জরুরি কিছুই। কিছু হয়েছে? জানি না, বলছে আপনাকে নিয়ে এখনই ওই বাড়িতে যেতে। ওইখানে গিয়েই যেন খাবার খাই। যেন দেরি না করি। কি হয়েছে বলো তো? এসব কিছু জানতে পেরেছে নাকি? মনে হয় না। এসব কে বলবে? অন্য কিছু একটা বিষয় আছে। আপনি যাবেন? আমার তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর জন্যই এত জরুরি তলব। খেয়ে তৈরি হয়ে নাও। গিয়ে দেখি কি হয়েছে। উনি বুড়ো মানুষ, যদি কোনো অসুবিধাতে পড়ে ওইখান থেকে আসার সময় না হয় আমাদের যা যা দরকার সব বাজার সদাই করে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে দুইজনই ঘরে তালা মেরে বাড়ি থেকে বের হয়ে যায় জুথিদের বাড়ির উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে তাছলিমা বানু রান্না ঘরের দিকে চলে যায়। প্রচণ্ড খিদে পেয়েছে, কাল যে সেই শুয়েছে সেই শুয়াই রাত পার হয়ে গেছে। খাওয়া আর হয়নি। কেউ তাকে ডাকেও নি খাওয়ার জন্য। রান্নাঘরে ঢাকনা দিয়ে রাখা পাতিলগুলো খুলে চোখ মুখ কচকে ফেলেন। কালকের রান্না করা বা সি খাবার ছাড়া কিছুই নেই। তার মানে এত বেলা হয়ে গেছে একটাও উঠে নাই। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। গে শরীর কাঁপতে থাকে তাছলিমা বানুর। একেই তো খিদে একদম সহ্য হয় না উনার। পেটে খিদে থাকলে এমনিতেই মেজাজ বিগড়ে থাকে। ওই মিদারের বেটিরা, তোদের কি মাইক এনে ঘুম থেকে উঠার জন্য বলতে হবে? বাড়ির রান্না কি তোর মায়েরা এসে করে দিয়ে যাবে? তোদেরকে আজাইরা খাওয়ানোর জন্য বাড়িতে আনছি? এখনো বাড়িতে চুলায় আগুন জ্বালাসনি কেউ। আমার ছেলেদের বোকা পেয়ে ঘাড়ে বসে বসে খাচ্ছিস। প্রায় 15 মিনিটের মতো বকে হাঁপিয়ে ওঠে। বসার রুমে গিয়ে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। এর মধ্যে দিনা আর লিমা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে মাত্র উঠেই দৌড়ে বেরিয়ে এসেছে। ঘুম ভাঙল নবাবের বেটিদের। আম্মা, ভুল হয়ে গেছে। আসলে কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তাই। ঠিক সময় আমার খাবার আমার সামনে চাই, বুঝেছ? নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাপের বাড়ি গিয়ে জমিদারি চলা চইল। দুইজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। যেতে যেতে দিনা বলে, এসব আর ভালো লাগে না ভাবি। আমার কি ভালো লাগে? ইচ্ছে করে রির চুলগুলো টেনে ছিঁড়ে দেই। লিমার কথা শুনে দিনা হেসে দেয়, হাসিস না। শুধু সময়ের অপেক্ষাতে আছি। একবার সবকিছু ঠিক হক পরে দেখে নিব। সব মনে রাখছি। তারপর দুই যা মিলে রান্না করতে লেগে পড়ে। জুথি আর ইরহান খুব তাড়াতাড়ি এসে পড়ে জুথিদের বাড়ি। গাড়ি নিয়ে এসেছে। জুথি অবশ্য চায়নি গাড়ি নিতে, ইরহান জুথির কথা শুনেনি। সাথে আরো ফল আর মিষ্টি নিয়ে নিয়েছে। জুথি বলেছে এত লাগবে না। ইরহান একটা কথাও শুনেনি। বলেছে তুমি চুপ থাকো। এই প্রথমবার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি, খালি হাতে যাব কেন? জুথি আর কিছু বলেনি। যা করার করুক। জুথি ঘরের কাছে আসতেই দেখে তার দাদি বের হয়ে আসছে। জুথিকে দেখেই একটা হাসি দিয়ে বলে উঠে, ও তুই আইছস? হুম। আরে নাত জামাই, কেমন আছো? ইরহান সালাম দিয়ে বলে, জি দাদি ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো, এসো এসো ভিতরে এসো। জুথি আর ইরহান একসাথে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে দুইজনই বেশ অবাক হয়। জুথি তার দাদিকে বলে উঠে, দাদি এসব কি? রুমের ভিতর আশেপাশের কয়েকজন মানুষ রয়েছে। সাথে একটা হুজুরও রয়েছে। জুথি সবার দিকে কিছু সময় তাকিয়ে রয়। তারপর দাদির দিকে তাকিয়ে কানের কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ে, দাদি এসব কি? উনারা সকলে এখানে যে হঠাৎ? তুমি তো ভেঙে কিছুই বলছো না, কিছু কি হয়েছে? তোকে সব পরে বলছি। তুই আগে নাত জামাইরে নিয়া তোর রুমে একটু বসা। ইরহান জুথির পিছনে দাঁড়িয়ে আছে। জুথি ইরহানকে বলে, আসুন আমার সাথে একটু বসে জিরিয়ে নিন। ইরহান ও জুথির পিছনে পিছনে জুথির ছোট্ট রুমের ভিতর গিয়ে বসে পড়ে। জুথি নিজের বোরখাটা খুলে রেখে ইরহানকে একটু বসতে বলে নিজের দাদির কাছে চলে যায় জানার জন্য কি হবে। দাদি, এই দাদি কি করবে তুমি বলোতে? আর এত মানুষজন কেন ঘরে? আমায় তো ঠিক করে বলতেছ ও না হয়েছেটা কি? তোর বিয়ে দিব আবার? মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো এগুলো তুমি? গলের মতো একটা বললেই হলো। আমার বিয়ে হয়ে গেছে, আবার কিসের বিয়ে? তো বিয়ে হয়ে গেছে দেখে কি আর করা যাবে না? শুনো দাদি, মজা করে থাকলে এসব মজা বাদ দাও। আমার এসব একদম ভালো লাগছে না। তোমার নাত জামাই কিন্তু এই বাড়িতে ভুলে যেও না। আমার কিন্তু উঠতেছে।
এত রেগে যাচ্ছিস কেন বু? আগে আমার কথা শোন। জুথি ইতিমধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, প্রায় উঠে গেছে তার দাদির কথা শুনে। নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে বলো শুনছি। আমি কি অন্য কাউকে বিয়ে করতে বলছি নাকি তোরে? আমার নাত জামাইরে আবার বিয়ে করবি এখন? এসবের মানে কি দাদি? আসলে তোদের তো ফোনে বিয়ে হয়েছে, সামনাসামনি হয়নি। আমার যেন মনটা কেমন করছে বিয়েটা নিয়ে। কয়েকজন বলতেছে ওইভাবে বিয়ে হলেও আবার পড়ানো লাগে। তাই আমি চাই না আমার বউয়ের সংসারের দিকে তাকিয়ে কেউ কিছু বলুক। কে বলছে এসব কথা তোমায় দাদি? এসবের কোনো মানে হয়? এটা তো বড় কোনো ব্যাপার না বু। তোদের তো আগে বিয়ে হয়েছেই, এখন করে নিলে কিছু হবে না। কয়েক মিনিটের ব্যাপার শুধু, রাজি হয়ে যাবু। কিন্তু দাদি, উনি কি ভাববেন বলেন তো? কেমন কেমন না বিষয়, তুই একটু নাত জামাইকে বল, নিশ্চয় রাজি হবে, কিছু বলবে না। জুথির দাদির কথাই ঠিক হলো। ইরহান কোনো অসম্মতি জানায়নি। জুথির মুখে শুনে রাজি হয়ে গেছে। বলেছে দাদির যা মনে হয় করুক, আমার এতে কোনো আপত্তি নেই। মুরব্বি মানুষ ভেবে চিন্তেই বলেছে। জুথি ইরহানের কথায় অবাক হয়। অন্য কেউ হলে এতক্ষণ রাগারাগি করে চলে যেত। শ্বশুর বাড়ি প্রথম দিন এলো, তাও আপ্যায়ন না করে এসব বলছে। সকলের সামনে ইরহান আর জুথি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সকলেই বিয়ে পড়িয়ে বিদায় নেয়। জুথির দাদি এবার নাত জামাইয়ের আপ্যায়ন করতে লেগে পড়ে। গরিব হতে পারে, মনটা তো আর গরিব না। নিজের নাত জামাইকে যথাসাধ্য আপ্যায়ন করে। ইরহান শত বলেও জুথির দাদিকে থামাতে পারেনি। কিছু সময় পর পর এটা ওটা এনে দিচ্ছে। জুথি ইরহানের জন্য নিজের হাতে রান্না করে। জুথির দাদি রান্না করেনি যদি খারাপ হয়। নাত জামাই তাহলে খেতে পারবে না। জুথি বলেছে রান্না করতে। দাদি বলে, চুপচাপ তুই রান্না কর, আমার চাঁদের লাহান নাত জামাই খাইব। আমার এসব রান্না যদি না খেতে পারে, তখন তো উপোস থাকতে হবে। আমার বয়স হয়েছে এখন, তো আর আমি আগের মতো কিছু রান্না করতে পারি না। বিকেলে তাছলিমা বানু উঠোনে মোড়া পেতে বসেছিল। এমন সময় পাশের বাড়ির এক মহিলা আসে। নাম আছমা। তাছলিমা বানুর সাথে তার খুবই ভাব, গলায় গলায় সম্পর্ক। কিন্তু একজন আরেকজনকে এটা ওটা নিয়ে নিচু করতে ছাড়ে না। দুইজনের কেউই এই বিষয়ে কম যায় না। এমন সম্পর্ক আজকাল দেখা যায় না। এত খোঁচাখুচি করার পরও আবার দুইজনের মিল। আজ খালি হাতে আসেনি, হাতে একটা মিষ্টির প্যাকেট। তাড়াতাড়ি করে এসেই তাছলিমা বানুর পাশে রাখা আরেকটা মোড়ায় বসে পড়ে। তারপর বলে উঠে, ও ভাবি গো, কেমন আছেন ভাবি? তাছলিমা বানু জিজ্ঞেস করে, আছমাকে কি আর বলবো ভাবি আপনারে, আমার মতো সুখী কেউ আছেনি? এমনিতেই আমি অনেক সুখী, এখন আরো সুখী হয়ে গেলাম। কি নিয়ে এত খুশি ভাবি? আমি দাদি হতে চলেছি গো ভাবি। তারপর তাছলিমা বানুর দিকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, এই যে এই নেন, আপনার জন্য মিষ্টি আনছি। আপনি তো আমার কত আপন, তাই আপনার জন্যই প্রথম মিষ্টি নিয়ে আসলাম। আর সবার আগে খবরটা আপনাকেই জানাতে আসলাম। ওহ ভালো তো ভাবি, ভালো তো হতেই হবে। আজকাল যা দিন পড়ল, এখন ছেলে মেয়েরা বাচ্চা নিতেই চায় না। পরে কত সমস্যা হয় জানেন ভাবি? মাঝে মাঝে তো হয়ই না। তাই তো বিয়ের 1 বছর না ঘুরতেই আমার বৌমারে বলে দিছি সুখবর যেন পাই। আমার বৌমা আবার আমার কথায় উঠে বসে। দেখলেন কেমন করে আমার কথার মান রাখল? আপনার বড় ছেলে তো অনেক দিন হলো বিয়ে করছে ভাবি। আপনার ছোট ছেলেও আমার ছেলের আগে বিয়ে করেছে। এখনো তো আপনাকে একটা সুখবর দিতে পারল না। কোনো সমস্যা আছেনি ভাবি? তাছলিমা বানু আছমার দিকে তাকিয়ে মনে মনে ফুঁসছে। ঠিক জানতো এই কথাটা শোনাবে তাকে। কিন্তু কথাটা তো ঠিকই বলছে। আজকেই 2 ছেলের বউকে কড়া করে কয়েকটা কথা শোনাতে হবে। এদের জন্য সে কেন কথা শুনবে? এসব ভাবতে ভাবতেই তাছলিমা বানু ঘরের দিকে হাঁটা দেয় আছমাকে বিদায় দিয়ে। ইরহান বিকেলে জুথিকে নিয়ে চলে যেতে চেয়েছিল, জুথির দাদি দেয়নি। জুথিও চায় থেকে যেতে। নিজের বাপের বাড়ি আসলে প্রতিটা মেয়েরই মন চায় থাকতে। আবার কবে না কবে আসতে পারে। যদিও জুথি গেছে মাত্র 1 দিন হয়েছে, তাও এটাই 1 বছর মনে হচ্ছে জুথির কাছে। ইরহান যখন থেকে যেতে রাজি না হয়, তখন জুথি ইরহানের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই বোকা পুরুষ, থেকে যাই না। শুধু তো একটা দিন, এমন করেন কেন? ইরহান দুষ্টু হেসে জুথির কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর কানের পিছনে চুলগুলো গুজে দিতে দিতে বলে উঠে, তুমি এখনো বুঝনি কেন চলে যেতে চাচ্ছি? না তো কেন? বাজার না হয় কাল দুইজনে একসাথে করে নিয়ে বাড়িতে ফিরবো, সমস্যা নেই তো। আমি তো তোমায় অনেক লাখ ভেবেছিলাম জুথি। তুমি আমাকে বোকা বলো? আসল বোকা তো তুমি নিজে। বোকা পুরুষের বোকা বউ। মোটেও আমি বোকা নই। ঈশ্বর, তুমি বললেই হলো। এতদিন হয়ে গেল এখনো বাসরটাই করা হলো না। দ্বিতীয়বারের মতো আবার বিয়ে করলাম। এই সুযোগটাকে হাতছাড়া করে? আমি তো একদম হাতছাড়া করছি না। জুথি ইরহানের কথায় কিছুটা লজ্জা পেয়ে যায়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। ইরহানের দিকে চোখ তুলে তাকাতেও পারছে না।
ইরহান জুথির লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে বলে, হায় হায় আমার বা ঘিনি বউ দেখি লজ্জাও পায়। ধা ছাড়েন না, কোনো ছাড়াছাড়ি নেই। বোকা পুরুষ কি শুরু করলেন বলেন তো? আমার বউকে দেখাচ্ছি, তার বোকা পুরুষ শুধু কা খেতে না ভালোবাসতেও জানে। তাছলিমা বানু ঘরে ঢুকেই ইমনের বউ লিমাকে ডাকতে থাকে। লিমা তখন খাটের উপর বসে বসে মোবাইলে তার বান্ধবীদের সাথে আলাপচারিতা করতে ব্যস্ত। তাছলিমা বানুর ডাক শুনে খুবই বিরক্ত হয়। এই মহিলার জন্য একটু বসেও শান্তি পাওয়া যায় না। একটু আরাম করে বসলেই ডাকাডাকি শুরু করে দেয়। আরে বাড়িতে কি শুধু লিমাই একমাত্র বউ নাকি? আরও তো আছে দিনাকে ডাক গিয়ে যত্ত সব। সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ায় লিমা। এখন না গেলে আবার গোষ্ঠী উদ্ধার করা শুরু করবে। কবে যে এই মহিলার থেকে মুক্তি পাবে? রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? তাছলিমা বানু তখন বসার রুমে বসেছে। এই দিকে আসো, তোমার সাথে কথা আছে আমার। লিমা গিয়ে তাছলিমা বানুর পাশে দাঁড়ায়। তোমাদের বিয়ের কত বছর হলো? লিমা চোখ মুখ কোঁচকায় শাশুড়ির এমন কথা শুনে। হঠাৎ করে বিয়ের কত বছর হলো তা কেন জানতে চাইছে? বিয়ের বয়স দিয়ে কি করবেন আম্মু? যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দাও। পাল্টা প্রশ্ন করতে বলিনি। জি মানে 4.5 বছর মনে হয়। তো এত বছর হয়ে গেছে, এখনো একটা সুখবর দিতে পারলা না? তোমাদের জন্য বাড়িতে এসে আমায় আচমা কথা শুনিয়ে গেল। আজ আচমা শুনিয়ে গেছে, কাল অন্য জন এসে শোনাবে। পরে পুরো গ্রামের লোক এসে শোনাবে। পরের মেয়ের জন্য আমি কেন কথা শুনব? লিমা কথাগুলো শুনে হাতগুলো শক্ত করে মুঠো করে ধরে রাখে। এই কথাগুলো যেন কানে স্বর ঢালার মতো লেগেছে। লিমা আর ইমনের বিয়েটা পারিবারিকভাবে হলেও ওদের আগে থেকেই সম্পর্ক ছিল। লিমার কিছু সমস্যার কারণে ও কখনো মা হতে পারবে না জানতে পারে। ইমনকে সরাসরি না বললে ও অনেকভাবে কথাটা বুঝাতে চেয়েছে, কিন্তু সে বুঝেনি। তাই লিমা ও আর ঘাটায়নি। তাছলিমা বানু যে লিমার বাবার টাকা দেখে লিমাকে নিজের বউ করতে রাজি হয়েছে সেটা লিমা ভালো করেই জানে। এই মহিলা বাচ্চা নিয়ে পড়েছে, এখন সে বাচ্চা কোথা থেকে এনে দিবে? এখন যদি জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না, তখন তো মনে হয় সবকিছু ধ্বংস করে দিবে। লিমার ভাবনার মাঝেই তাছলিমা বানু বলে উঠে, আজই ইমনের সাথে কথা বলবে। কথা বলে যত দ্রুত সম্ভব আমাকে খুশির খবর দিবে। আমি খুব তাড়াতাড়ি সেই সংবাদটা পেতে চাই। মাথায় ঢুকেছে আমার কথা? লিমা মাথা নাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটা দেয়। ইমনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। ইমন তো লিমা বলতে পাগল। শুধু টাকা পয়সার জন্য মায়ের কথায় সায় জানায়। মা ছেলে সবগুলো টাকার লোভী। টাকা পেলে এদের আর কিছু লাগে না। দরকার পড়লে ইমনকে নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দিবে। পরে আলাদা হয়ে যাবে। এমনিতেই এই মহিলা এই বাড়িতে পা রাখার পর থেকে হুকুম চালিয়ে যাচ্ছে। দাড়ি। পরের দিন সকালে জুথি আর ইরহান নাস্তা করে জুথির দাদির থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। জুথি অবশ্য তার দাদিকে সব খুলে বলেছে ওই বাড়ির বিষয়ে। সব শুনে সে কি কান্না তার। ইরহানের জন্য ইরহানের কথা ভেবে আহাজারি করে কান্না করেছে। ইরহানকে অবশ্য শুনায়নি। ছেলেটা তাহলে কষ্ট পাবে, নিজেকে ছোট মনে হবে। জুথির দাদি বলেছিল এখানেই থেকে যেতে একেবারের জন্য। ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। জুথি তখন দাদিকে বুঝিয়েছে। ইরহান একটা রিকশা ভাড়া করে নিয়ে আসে। জুথিকে নিয়ে একেবারে প্রয়োজনীয় সব জিনিসপত্র, বাজার, সদাই করে নিয়ে বাড়িতে যাবে। জুথি এই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে নেয়, যেমন রান্না করার জন্য মাটির চুলা, থালা, বাসন 2 জনের জন্য। আরও নানান কিছু নেয়। জুথি জানে ইরহানের হাতে বেশি টাকা নেই। তাই শুধু শুধু যখন এই বাড়িতে এসব আছে তাহলে কিনবে কেন? আর এমনিতেও দাদি এসব জুথির জন্যই কিনেছে। জুথিকে এত কিছু রিকশায় তুলতে দেখে ইরহান বেশ অবাক হয়। জুথি, এসব তুমি কি করছো? এসব কেন নিচ্ছ? তো কি হয়েছে? এগুলো পড়ে আছে সব ঘরে। আর দাদি সব আমার জন্যই কিনেছে। কি ভাববে মানুষ? মানুষের ভাবনা দিয়ে আমার কি কাজ? চুপ থাকেন আপনি, বলেই সবকিছু রিকশায় তুলে রিকশায় উঠে বসে। ইরহান আর কি বলবে, সেও কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। তারপর দাদির থেকে বিদায় নিয়ে দুজনই বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তা এতটাও ভালো না, অনেক উঁচু নিচু জায়গা রয়েছে, সেখানে গিয়ে রিকশা বারবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। জুথি কয়েকবার সামনের দিকে ঝুঁকে পড়ে ও নিজেকে সামলে নেয়। এইবার একটু জোরেই ঝাঁকি মারে, যার দরুন জুথি গিয়ে ইরহানের উপর পড়ে। ইরহান জোরে হেসে দেয়, তারপর জুথির কোমরে হাত রেখে নিজের সাথে আরেকটু কাছে এনে জড়িয়ে ধরে। বাহ, আমার বউয়ের শরীরে কি জোর! সামান্য রিকশার ঝাঁকুনিতে তার নাজেহাল অবস্থা। এতক্ষণ আমাকে জড়িয়ে ধরলেই পারতা। এত সব মাথায় আসে, এটা আসে না যে পাশে আমার বর থাকতে আমি কেন ঘাকুনিতে হেলে দুলে পড়ব? এখন আমায় বলছেন? আপনিও তো ধরেননি আমায়। আমি তো দেখতেছিলাম তুমি কি করো। হুহু দেখছে ঢং। ছেলেরা কি ঢং করতে পারে নাকি? অবশ্যই পারে। বাদ দাও, তোমার সাথে কথায় পারবো না। বাজারে গিয়ে জুথিকে রিকশাতে বসিয়ে রেখেই ইরহান কেনাকাটা করতে যায়।
জুথি যেতে চেয়েছিল, তবে ইরহান এত মানুষের ভিড়ে নিয়ে যায়নি। জুথি বলে দিয়েছে কি কি লাগবে, সে অনুযায়ী সব কিনে ইরহান ফিরে আসে। ইরহান এসে রিকশায় বসতেই জুথি প্রশ্ন করে, এ কি জিনিসপত্র কোথায়? আপনি দেখি খালি হাতেই ফিরে আসলেন। সব কেনাকাটা করে আরেকজনের হাতে পাঠিয়ে দিয়েছি। এত জিনিসপত্র এখানে করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমাদের বাড়ির পাশেই ওই রিকশা চালক কাকার বাড়ি। সমস্যা নেই, পৌঁছে দিবে সব। ও আচ্ছা। তারপর আবার দুইজন বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে ওই রিকশা চালক আগেই জিনিসপত্র নিয়ে বসে আছে গেটের সামনে। জুথি ওই রিকশাতে অনেকগুলো টিনও দেখতে পায়। তাই ইরহানকে জুথি জিজ্ঞেস করে, এই এত টিন দিয়ে কি করবেন? পরে বলছি, তুমি যেগুলো পারো নিয়ে যাও। আর ভারীগুলো নিতে হবে না, ওইগুলা আমিই নিতে পারবো। সমস্যা নেই তো, আমি একটা একটা করে নিতে পারবো। চুপচাপ যা বলছি তা করো। আমি থাকতে আমার বউ এসব করে, তার শক্তি ক্ষয় করব, এটা আমি হতেই দিব না। জমায় রাখো, অন্য সময় কাজে লাগবে বলেই ইরহান চোখ টিপ মারে। জুথি রিকশা চালকের দিকে একবার তাইকি, তারপর ইরহানের দিকে চোখ গরম করে তাকিয়ে আস্তে করে ভো বলে চলে যায়। ইরহান সবকিছু নামিয়ে রিকশা চালকদের ভাড়া মিটিয়ে সব এক এক করে ঘরে নেয়। টিনগুলো দরজার সামনে রাখে। এবার বলুন তো, এই টিন দিয়ে কি করবেন? কলপারের চারপাশে বেড়া দিব। টয়লেটটাও বেশ পুরনো, টিনগুলো বদলাবো। এতদিকে আপনার জ্বর তো থাকবে না। আমার রানীর সুবিধা অসুবিধা সবই তো দেখতে হবে। আমি আপনাকে যত দেখি তত মুগ্ধ হই জানেন। আমায় এত দেখো কেন জুথি রানী? যদি জ্বর লেগে কালো হয়ে যাই? হবেন না তো। কাজল দেওয়া চোখ দিয়ে দেখি। আর নিজের জিনিসের উপর কি কেউ নিজে জ্বর দেয়? এসব তো পরেও করতে পারতেন। এখন টাকাগুলো নষ্ট করেছেন শুধু শুধু। বউ কামিয়ে এটাই সবচেয়ে আগে জরুরি। আমার বউ আমার ঘরের সম্মান। তার ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি?